প্রতি ভোটার প্রতি এবার আরপিওতে 10 টাকা খরচ একজন ভোটারের পিছনে। টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা সেটাও আরপিওতে বলে দেওয়া আছে। এখন লক্ষ্মীপুর সদর আসনে কত ভোটার? এই এমপি সাহেব, রুহুল আমিন সাহেব, 4,60,000 10 দিয়ে গুণ করলে কত টাকা হয়? 46 লাখ টাকা খরচ করতে পারবেন এই ভোটে। আপনি বুঝে দেখেন কি জ্বালায় পড়েছেন আপনি। এ সব আইন কানুন বলবৎ হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। ভোটার প্রতি 10 টাকা, এটা হচ্ছে নির্বাচনী আইন। তো সেই সেন্সে বলছি যে যা করবার কাজ কর্ম, দৌড়াদৌড়ি, মিটিং মিছিল, মানুষকে ডাকা, কাছে টানা, আইনের আওতায় পড়ার আগে যে সময় তা আছে মাত্র 1 মাস। কয় মাস? 1 মাস। আপনি 20 রঙের পোস্টার ছাপান, 1 লাখ লোকের মিছিল করেন, কোনো অসুবিধা নেই। শুধু মারামারি, গন্ডগোল, ফাসাদ, বিশৃঙ্খলা না করলেই হলো। ঠিক আছে? নির্বাচনের আর 4 মাস পুরা নাই বলতে হবে। এটা হচ্ছে একটা টাইম লাইনের দৃষ্টিতে 4 মাস, কিন্তু নির্বাচনের বেসিক কাজ ভোটারদের জনমত সংগ্রহ করে ভোটারদের হৃদয়ে চলে যাওয়ার জন্য নিজেদের স্বাধীন মতো যে নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীকে নিয়ে ছোটাছুটির কাজের জন্য সময় কিন্তু আছে মাত্র 1 মাস। কথা বুঝেছেন? ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তো নির্বাচনী তফসিল ঘোষণার অর্থ কি জানেন তো? অর্থ হচ্ছে যে আরপিও যেটা জারি হয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা জারি হয়েছে 3-4 দিন আগে উপদেষ্টা পরিষদে, যেটা সংশোধিত হয়ে অনুমোদিত হয়েছে, আমাদের সমস্ত নির্বাচনী ক্যাম্পেইন, কার্যক্রম, প্রার্থী, সভা সমাবেশ, মিছিল, পোস্টার, প্রচারণা, এভরিথিং এই আরপিওর জারি করা বিধির মধ্যেই থাকতে হবে। এই গ্রামারের বাইরে গেলে তার ব্যাপারে আইন আমলে আসবে, গ্রেফতার হবেন, জরিমানা হবে, সাজা হবে। আরপিও এটা নির্বাচনী আচরণ বিধি। এখন যেমন রঙিন রঙিন পোস্টার, ব্যানার, প্যানা, বিশাল মিছিল, মোটরসাইকেল র্যালি, যা ইচ্ছা তাই করছেন, দ্যার ইজ নো অব্লিগেশন। এখন তো স্বাধীন, নাকি বলেন? কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসতো। যা ইচ্ছা তাই করা যাবে না। মিছিল কয়জনকে করবেন, কোথায় সমাবেশ করবেন, কার পারমিশন নেবেন, গণসংযোগ কি স্টাইলে হবে, পোস্টার তো রঙিন ছাপাতে পারবেনই না, এক সাদা কালার পোস্টার ছাপাতে হবে, কয়টা লাগাবেন? এই নির্বাচনী এলাকায় ঢাকায় অবস্থানরত দিনী ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ প্রীতি সমাবেশের সংগ্রামী সভাপতি, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন মঞ্চে অনেক নেতৃবৃন্দ, এক একজন করে নাম বলতে গেলে মোটামুটি 10 মিনিট যাবে আর কি। তো আমরা সম্মানিত জেলা আমির, যার ওসিলায় আমরা আসলাম, নাকি বলেন? ওনার সঙ্গে দেখা হলো তো ওখানে, তো আসবার সময় ওনাকে খুঁজতেছি যে ওনাকে না নিয়ে তো স্টেজে যাওয়া যায় নাকি। তো সেজন্য আমার খুব মহব্বতের মানুষ, খুবই মহব্বতের মানুষ, খোলামেলা মানুষ, মুখলেস মানুষ, তিনি সম্মানিত জেলা আমির এবং এই আসনেরই জামাতের নির্বাচিত নমিনি। তিনি উপস্থিত আছেন। দেশের একজন বরেণ্য আলেম মুফতি মোহাম্মদ ইব্রাহিম সাহেব আছেন। আমাদের আরও অনেক নেতৃবৃন্দ আছেন। যদি মাফ করে দেন তাহলে না আমার সব না বলি কি, হ্যাঁ বলতে গেলে আর না বললে কে বেজার হয়, কে খুশি হয়, সময় যায়। পেছন 3 সারি আছে। এবং ঢাকায় যারা লক্ষ্মীপুরের বড় বড় গুরুত্বপূর্ণ, শ্রদ্ধেয়, বিজ্ঞ, অভিজ্ঞ, বিশিষ্ট ব্যক্তিত্ব, তারাও অনেকে এখানে উপস্থিত আছেন। আর ঢাকায় অবস্থানরত ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা এলাকায় যারা নিজেদের পেশাগত কারণে, জীবন জীবিকার প্রয়োজনে, লেখাপড়ার প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে যারা ঢাকায় অবস্থান করছেন, তারা এখানে অনেকে উপস্থিত আছেন। আমার সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এমন একটি বরকতময় সম্মেলনে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি উপস্থিত হয়ে আপনাদের সঙ্গে কিছুটা সোহবত নেবার সুযোগ পেলাম।
এই জন্য আল্লাহর দরবারে সকলে মিলে আবারও শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর দেশের কিছু কিছু জায়গার নাম শুনলে, গেলে, আলোচনায় আসলে আমার ভালো লাগে। তার মধ্যে লক্ষ্মীপুর একটা জেলা। ভালো লাগার কিছু কারণ আছে। আমার কিছু প্রিয় মানুষ লক্ষ্মীপুরে আছে যারা শহীদ হয়ে গেছেন, যাদের অসাধারণ ত্যাগ, অসাধারণ এখলাস ইসলামী আন্দোলনের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করতে থাকবে। তাদের সঙ্গে যথেষ্ট মহব্বতের সম্পর্ক ছিল, তারা নেক মানুষ ছিলেন। এখন অনেকে জীবিত আছেন যাদের সাথে আমার মহব্বত আছে, এবং মাঝে মাঝে আমি দু একবার চট্টগ্রাম বা এই ধরনের কুমিল্লা সফর থাকলে লক্ষ্মীপুরের ভিতর দিয়ে রায়পুর হয়ে ওই যে কি একটা ঘাট আছে, কি হরিণা ঘাট দিয়ে ওই দিকে চলে যাইতাম। যাত্রাপথে লক্ষ্মীপুরের নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। নানান কারণে লক্ষ্মীপুর আমার কাছে খুব প্রিয় এবং স্মরণীয়। জেলামি সাহেব যখন আমাকে দাওয়াত দিলেন খুব ভালোই লাগলো, কিন্তু খুব চিন্তিত ছিলাম যে আজকের দিনে যে পরিমাণ প্রোগ্রামের শিডিউল খুব টাইট হয়ে যাবে, আসতে পারবো কি না। তো যাই হোক, আল্লাহরই ইচ্ছা ছিল। খুব চাপাচাপি করে ম্যানেজ করে আল্লাহর ইচ্ছায় আমি এখানে মাগরিব পড়তে চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সময় পেলে আপনাদের অনেকের কথা শুনতে পারতাম, অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচিত হয়ে সালাম কালাম কুশল বিনিময় করে অন্তত আত্মার তৃপ্তি বোধ করতাম, কিন্তু সেই সুযোগ অবকাশ অন্তত এখন আজকে অন্তত নেই। আমি নির্বাচন সম্পর্কে দু একটা কথা শুধু বলার ইচ্ছা করি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। একটা তো হচ্ছে যে আমার চেয়ে আপনারা বোধহয় লক্ষ্মীপুরের, যেহেতু আমার বাড়ি তো খুলনায়, কিন্তু লক্ষ্মীপুর এলাকার নোয়াখালী, কুমিল্লা, তারপরে ওই দিকের সব জেলাগুলোর অনেক মানুষের সঙ্গে ছাত্র জীবন থেকে আমার খুব ঘনিষ্ঠতা খুলনায়। তারা চাকরি বাকরি পেশাগত নানান কারণে বড় বড় আলেম ওলামা, বড় বড় খুবই গুণীজন আমাদের খুলনা এলাকায় বসবাস করতেন, থাকতেন। তাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠতা ছিল। একেবারে ছাত্র জীবনে যখন আমরা কলেজ পড়ি, অনার্স পড়ি, এমন কিছু এই এলাকার মানুষের সঙ্গে আমার খুব মহব্বত ছিল, যারা আমাদেরকে ইসলামী আন্দোলন শিখিয়েছেন। তারা অনেকেই ইন্তেকাল করেছেন। সময়ের কারণে নাম না নিতে পারলেও মহান আল্লাহ তাআলার কাছে আমরা সেই সমস্ত দিনের দায়ী যারা ছিলেন, রাহবার যারা ছিলেন, আজকের এই নতুন বাংলাদেশের এই চমৎকার পরিবেশ যারা দেখে যেতে পারেননি, কিন্তু তিলে তিলে এ কাজের জন্যই তারা জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেছে। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তাদের জন্য আমরা দোয়া করি। শহীদ ডক্টর ফয়েজ আহমদ ভাইয়ের কথা মনে পড়লে তো সবার মনের মধ্যে একটা আবেগ, কষ্ট, আবার ইসলামী আন্দোলনের একটা অকুতোভয় প্রেরণার জজবা তৈরি হয়। আলহামদুলিল্লাহ। বান্না তার ছেলে এখানে উপস্থিত আছেন। বান্নার আম্মা মহিলা বিভাগের একজন বড় দায়িত্বশীলা, আলহামদুলিল্লাহ। শাহাদাতের কিছু আগে ওই বাড়িতে আমি রাত কাটিয়েছি। ফয়েজ ভাইয়ের মেহমানদারি, তিনি তো মেহমানদারিতে খুব অতুলনীয় ছিলেন, জানেন তো আপনি। মেহমান পেলেই ওই যে উপরে ওনার যে রুম, ওখানে উঠাইতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই অঞ্চলের ইসলামী আন্দোলনের বর্ষিয়ান যে মুরব্বী, যার সাথে আমাদের প্রথম পরিচয়, মাস্টার শফিকুল্লাহ সাহেব, তিনি এমপি ছিলেন। এখনকার প্রজন্মের অনেকেই হয়তো তাকে দেখেনি, নাম শুনেছে নাকি বলেন? দেখেননি কারা কারা? হাত তোলেন তো। মাস্টার শফিকুল্লাহ সাহেব এমপি ছিলেন 1979-এ, হাত তোলেন। দেখছেন, বেশিরভাগের মতো মনে হইতেছে নাম শুনেছেন। খুবই আল্লাহওয়ালা মানুষ ছিলেন উনি। এক সময় ইসলামী আন্দোলনের একটা সংকটের সময়, বাংলাদেশের এক সময় গোপন সময় যখন ইসলামী আন্দোলনের কাজ চলতো, তখন আমিরে জামাতের দায়িত্ব তিনি পালন করেছেন।
তারও পরিবারে তার নাতি তো একজন শহীদ আছে না? জাহিদ, জায়েদ না জাহিদ? জায়েদ, আহমদ জায়েদ, খুবই অল্প বয়সে। তো যাই হোক, এসব অনেক স্মৃতি, অনেক ভালো লাগার কিছু ঘটনা এবং আবেগ। আমি খুব দূরের জেলার একজন বসবাসকারী মানুষ হলেও ছাত্র জীবন থেকে আমি লালন করি। এই জন্য লক্ষ্মীপুর ফোরামের এই প্রোগ্রামে আমরা উপস্থিত হওয়ার জন্য খুব চেষ্টা করেছি। এবং এখন যারা বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্ব পালন করছেন, তার অনেক বড় বড় কেন্দ্রীয় নেতা এবং দায়িত্বশীলরাও কিন্তু লক্ষ্মীপুরের সন্তান, আছে না? আছে। যারা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, আমাদের মহানগরী জামাতের সেক্রেটারি উত্তরের ডক্টর রেজাউল করিম আছেন, আমাদের আতিক আছে, কেন্দ্রীয় সভাপতি সাবেক, রেজাউল ভাই কেন্দ্রীয় সভাপতি, অনেক দায়িত্বশীল এখানে আছেন। আমাদের শিবিরের সেক্রেটারি জেনারেল তো আসার কথা, আসছে নাকি? কই সাদ্দাম তো দেখা যাচ্ছে না তো। ও, তুমি তো জামাত ইসলামী হয়ে গেছো, চেনাই যাচ্ছে না। তো এইসব অনেক খুব সমৃদ্ধ একটা প্রোগ্রাম আজকে, আলহামদুলিল্লাহ।